কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই গ্যাস লাইটার কারখানা। এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার, চলছে উদ্ধার অভিযান। হামের উচ্চ ঝুঁকিতে থাকা 18 জেলার 30টি হটস্পটে কাল থেকে দেয়া হবে টিকা। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী পাবে 6 থেকে 59 মাস বয়সী শিশুরা। রাজশাহী ও কুষ্টিয়ায় আরও 5 শিশুর মৃত্যু। 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, চাহিদা মতো দিতে পারতেছে, কিন্তু একটু ওয়েট করা লাগে। আমি কমায় দিচ্ছি বিদায় হয়তো 8টা-9টা পর্যন্ত থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। পাম্পে অসন্তোষ, দুর্ভোগ। মিয়ানমারে পাচারের সময় পতেঙ্গা থেকে ডিজেল সহ আটক 12। জ্বালানি আমদানি ব্যয় বাড়লেও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না এলপিজি সিলিন্ডার। সব মিলিয়ে মনে করেন যে 1880 টাকা মতো পড়ে, তো 20 টাকা প্রফিট মার্জিন ওই হিসেবে বিক্রি করতে পারবে। কুমিল্লার বিভিন্ন স্টেশনের যন্ত্রাংশ, মালামাল চুরির হিড়িক। ঝুঁকিতে পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। মামলা গ্রেপ্তারেও বন্ধ হচ্ছে না অপরাধ, অসহায় রেল কর্তৃপক্ষ। এবং ফরিদপুরের থানায় ফুটবল খেলার মাইকিং নিয়ে দ্বিতীয় দফায় 4 গ্রামবাসীর সংঘর্ষ। পুলিশ, সাংবাদিক সহ আহত প্রায় শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে। শিরোনাম স্বাগত, এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। ঢাকার কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুনে 5 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আফজাল হোসেন। আফজাল, একটু জানাবেন আমাদেরকে, আগুন লাগার সময় কি কারখানার প্রধান ফটক তালাবদ্ধ ছিল কিনা, এবং আরেকটি মরদেহ উদ্ধারের ব্যাপারে ফায়ার সার্ভিস কি বলছে? মিম, আপনি ঠিকই বলেছেন, এখানে যারা উপস্থিত ছিলেন সে সময় ঘটনাস্থলে তাদের মধ্যে একজন জানিয়েছেন যে যখন আগুন ভেতরে যখন কর্মীরা কাজ করেন তখন সাধারণত মেইন গেট যেটা সেখানে তালাবদ্ধ রাখা হয়, এবং আজকে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখানে যিনি দারোয়ান ছিলেন তিনি ওই গেটে উপস্থিত ছিলেন না, একটু দূরে ছিলেন। এর ফলে অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ভেতরে আবদ্ধ থাকা কর্মীরা সঙ্গে সঙ্গে বাইরে বেরোতে পারেননি। এখানে যারা ছিলেন স্থানীয়রা বলছেন যদি সঙ্গে সঙ্গে তারা ওই জায়গা থেকে বেরোতে পারতেন তাহলে হয়তো হতাহতের সংখ্যাটা আর একটু কমতে পারত। আর মৃতের সংখ্যার বিষয়ে যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, আনুষ্ঠানিকভাবে 5 জনকে জানানো হয়েছে, তবে যারা স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিলেন, এবং জানিয়ে রাখি এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কাব স্কাউট এবং রেড ক্রিসেন্ট সহ এবং স্থানীয়রাও এখানে উদ্ধার তৎপরতায় অংশ নেয়, এবং তাদের মধ্যে একজন জানিয়েছেন যে আরও একজন অর্থাৎ 6 জনের মরদেহ তারা পেয়েছেন। যদিও বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আমরা এখনও জানতে পারিনি, এজন্য হয়তো আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগুনে পড়া যেই ভবন সেটার একদম নিচের অংশ, এবং এখানে যেই ভারী মেশিনারিজ আপনি যেগুলো দেখছেন এগুলো সবই আসলে লোহার মেশিনারিজ, এবং ওপরের ছাউনিটা টিনের, এবং পুরোটা আগুনের ফলে একদম ধসে গেছে, এবং সেখানে পুরো কয়লার যে কালো দৃশ্য সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং আমরা এখানে যারা আছি গণমাধ্যম কর্মী, প্রশাসন সহ স্থানীয়রা সবারই আমাদের এখানে গ্যাসের যে অ্যাকশন সেটা এখন আমরা পাচ্ছি, অর্থাৎ দুর্গন্ধ যে রয়েছে সেটার পাশাপাশি আমাদের চোখে জ্বলছে, অর্থাৎ এখানে গ্যাসীয় পদার্থের উপস্থিতি এখনও রয়েছে। আর উদ্ধার তৎপরতার খবর যদি বলি, এখানে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে এটাকে সম্পূর্ণ ক্লিয়ার ঘোষণা করা হয়নি, তবে আমরা আশা করছি যে হয়তো এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আমরা পাবো। কিন্তু স্থানীয়রা যারা অভিযোগ করছেন, এখানে একটু আগেও 2 জন এসেছিলেন, তারা বলছেন যে তাদের আত্মীয় স্বজন এখানে কাজ করেন কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাচ্ছেন না। তো এই বিষয়েও হয়তো আমরা প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানতে পারবো। মিমেই ছিল এখানে, এখন সব শেষ। কদমতলী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আফজাল হোসেন। কাল থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 18 জেলার 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। আগে টিকা দেওয়া থাকলেও এবার পাবে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। পরিস্থিতি সামাল দিতে সবার সহযোগিতা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন আগামী জুলাই মাসে আরও টিকা আসছে।
এ সময় মন্ত্রী আরও জানান, দেশের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে আগে টিকাদান কার্যক্রম শুরু হবে। এপিআই সেন্টারগুলোতেও কার্যক্রম অব্যাহত থাকবে। যারা গুরুতর অসুস্থ তাদের আগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশে ভেন্টিলেটর সরবরাহ করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, সবাই টিকাদান কার্যক্রমের মধ্যে আসবে, তাই দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে 5টি স্পটে আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরের থেকে 1 মাস কম, এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। আপনারা দয়া করে জাতিকে আপনি একটা মেসেজ দিবেন। আমি তো বলতেছি, আমারটা বলবেন, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলবেন, আপনারা বলবেন, জাতি যেন আতঙ্কিত না হয়। এদিকে রাজশাহী ও কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ অবস্থায় হামের হটস্পটগুলোতে টিকাদান কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করেছে সিভিল সার্জন কার্যালয়। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় হামির উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে 25 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল সপ্তাহের তুলনায় বেড়েছে হামির প্রাদুর্ভাব। দুপুরে হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানান, আগামীকাল 30টি ওয়ার্ডের ইপিআই কেন্দ্র থেকে শিশুদের টিকা দেওয়া হবে। সিটি কর্পোরেশনের মজুদ দিয়ে 8000 শিশুকে হামির টিকা দেওয়া সম্ভব বলে জানান তিনি। টিকা সরকারের মাধ্যমে আসবে, এটা সিভিল সার্জন মহোদয়ের কাছে আসবে, আমরা সেখান থেকে নিতে পারবো। আর আমার কাছে স্টকে অলরেডি 8000 টিকা আছে। হ্যাঁ, আমি কালকে যদি আমার ক্যাম্পেইন শুরু হয়, ক্যাম্পেইনের প্রথম দিন আমি রুটিনের ভ্যাকসিন নিয়ে আমি কার্যক্রম শুরু করতে পারবো। আমাদের আইসিইউ শয্যার উপরে চাপ কমানোর জন্য রাজশাহীতেই আমাদের যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং রিসার্চ ইনস্টিটিউট হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু নন মিজেলস অর্থাৎ হামের উপসর্গ ব্যতীত যে শিশু রোগীগুলো রয়েছে আইসিইউতে, তাদেরকে স্থানান্তর করেছি। হামির উপসর্গ নিয়ে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় কুষ্টিয়ায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামির উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হলো। সিভিল সার্জন অফিস জানিয়েছে, 300-র বেশি শিশু হামির উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি। এদিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় হামির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 7 জন রোগী। মারা গেছে 10 মাস বয়সী এক শিশু। হাসপাতালে এখনও চিকিৎসাধীন 24 জন। বিভাগীয় প্রধানকে কেন্দ্র করে এটার ম্যানেজমেন্ট একটা কমিটি আমরা করে দিয়েছি। একই সাথে আমরা প্রথমে 10 শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করেছিলাম, এখন সেটাকে বৃদ্ধি করে আমরা 30 শয্যার নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। এছাড়া হামির সংক্রমণ বাড়ছে টাঙ্গাইলেও। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 59 জন। গেল 2 দিনে মৃত্যু হয়েছে 2 শিশুর। সংক্রমণ এড়াতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। শামিমা শাম্মী, এখন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি খাতে দেখা দিয়েছে চরম অস্থিরতা। একদিকে দেশের দিন দিন বাড়ছে জ্বালানি সংকট, মৎস্য খাত থেকে শুরু করে দেশের যোগাযোগ ব্যবস্থায় পড়ছে জ্বালানি সংকটের প্রভাব। অন্যদিকে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দরে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। এতে ভোগান্তিতে গ্রাহকরা, যার সামগ্রিক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। প্রতিনিধিদের পাঠান তথ্যচিত্র প্রতিবেদন। রাজশাহীতে তেল সংকটে ইতিমধ্যে বন্ধ আছে জেলার অধিকাংশ ফিলিং স্টেশন। তবে যে কয়টিতে তেল আছে সেখানেও যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানির সংকট মোকাবেলায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ভোক্তাদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকে, এটা একটা কষ্ট। আপনার তেল না পাওয়ার ফলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, এটা একটা কষ্ট। তেলের জন্য ভোগান্তি, এই যে কাজের সময় আমি একজন আইনজীবী, আমার ক্লায়েন্টকে আমি সেবা দিতে পারছি না। ঠাকুরগাঁয়েও জ্বালানি তেল নিয়ে ভোগান্তির শেষ নেই। সারা দেশের মতো এখানেও একই চিত্র। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় চরম সংকটে ভোলার জেলেরা। হাজারো মাছ ধরার ট্রলার নদী ও সাগর যেতে পারছে না মাছ শিকারে। এতে স্থবির হয়ে পড়েছে জেলার মৎস্য খাত। আমরা জেলেরা নদীতে যামু, তেল পাইতেছি না। তেল না দিলে কি জালবা বন্ধ। এদিকে অকটেন সংকটে 6 দিন ধরে বন্ধ রয়েছে রাঙামাটি শহর থেকে উপজেলার সঙ্গে যাতায়াতের অন্যতম গণপরিবহন মাধ্যম স্পিডবোট সার্ভিস। এতে জেলার লাখো মানুষ চরম ভোগান্তিতে। অন্যদিকে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে হিলি স্থল বন্দরেও। বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তেল তুলতে আমাকে 10টা পাম্পে ঘুরতে হচ্ছে,
ঘুরতে যাই যে বিপদ আর যে সময় অপচয় হচ্ছে, তুলনামূলক হয়রানির কারণে আমাদের ভাড়া অলরেডি গাড়ি ভাড়া কিছু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এদিকে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দরে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। 12 কেজি সিলিন্ডারের দর 1728 টাকা নির্ধারণ করা হলেও চট্টগ্রামে তা বিক্রি হচ্ছে 2000 টাকার বেশি দরে। সিলেটের অবস্থাও প্রায় একই, 12 কেজি সিলিন্ডার মিলছে না নির্ধারিত দামে। বিগত 2 দিন হয়তো 1800 টাকা বিক্রি করছি, হ্যাঁ, আজকে থেকে হয়তো আমরা 1900 টাকা বিক্রি করব। অথচ বছর ব্যবধানে জ্বালানি আমদানির পরিমাণ ও ব্যয় বেড়েছে দ্বিগুণ, আর এককভাবে এলএনজি আমদানি বেড়েছে রেকর্ড 5 গুণ। চলতি অর্থবছরের 9 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে 82 লাখ টন জ্বালানি। গেল বছর একই সময়ে 55 লাখ টন আমদানির বিপরীতে খরচ ছিল 36,603 কোটি টাকা, অর্থাৎ জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে 24,000 কোটি টাকারও বেশি। সাদ ইসলাম শামস, এখন। সমুদ্রপথে মিয়ানমারে তেল পাচারের সময় এক বড় চালান জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় 8 রোহিঙ্গা সহ পাচারকারী চক্রের 12 জনকে আটক করা হয়। পতেঙ্গা বহির্নগর এলাকা দিয়ে 6,000 লিটার ডিজেল পাচারের সময় কোস্টগার্ড জানায় শনিবার ভোরে পতেঙ্গার বহির্নগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তারা। অভিযানে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 6,24,000 টাকার 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ 15,000 টাকা ও পাচার কাজে ব্যবহৃত বোট সহ 4 বাঙালি ও 8 রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহভাজন একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 6,24,000 টাকা মূল্যের 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস সিলিন্ডার, নগদ 15,896 টাকা ও পাচারকালে ব্যবহৃত বোটসহ 4 জন বাঙালি ও 8 জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সব ধরনের মার্কেট ও শপিং মল সন্ধ্যা 6টার পর বন্ধ রাখতে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, একটু জানাবেন মার্কেট শপিং মলে সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা এবং প্রশাসনের কোনো তৎপরতা দেখতে পেয়েছেন কিনা? সরকারের যে নির্দেশনা রয়েছে, বিশেষ করে বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গতকাল থেকে সরকার সারা দেশে সব ধরনের দোকানপাট, মার্কেট এবং বিপণী বিতান বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি কিন্তু ময়মনসিংহে মানা হচ্ছে না। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের অন্যতম ব্যবসা কেন্দ্র গাঙ্গিনারপাড় এলাকা, এবং এখানে এসে আমরা যে বিষয়টি দেখছি, সবগুলো দোকানই কিন্তু এখন পর্যন্ত খোলা রয়েছে। সব ছোট দোকান, বড় দোকান এবং যে বিপণী বিতানগুলো রয়েছে সবগুলো কিন্তু এখন বন্ধ খোলা রয়েছে। আমরা এখানে বন্ধের কোনো তৎপরতাও দেখছি না। আমরা জেলা স্কুল মোড় থেকে নতুন বাজার, গাঙ্গিনারপাড় মোড়, রামবাবু রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে এসেছি 6টার পরে, কিন্তু কোথাও আমরা কোনো জায়গায় দোকান বন্ধের কোনো আলামত দেখতে পাইনি বা কেউ বন্ধের চেষ্টা করছেন সেটিও কিন্তু না। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারাও টেলিভিশন বা বিভিন্ন মাধ্যমে তারা জেনেছেন যে 6টার পর দোকানপাট বন্ধ করতে হবে, কিন্তু স্থানীয় পর্যায়ে প্রশাসনের কোনো তৎপরতা বা কোনো মাইকিং তারা শুনেননি, যার কারণেই কিন্তু তারা এখনও দোকান খোলা রেখেছেন। এবং আমরাও বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে স্থানীয় পর্যায়ে এই দোকানপাট বন্ধ করার জন্য বা সরকারের যে নির্দেশনা রয়েছে 6টার পর, সন্ধ্যা 6টার পর থেকে দোকানপাট বন্ধ রাখবে, এ বিষয়ে কোনো তৎপরতা ব্যবসায়ীরাও যেমন দেখছেননি, সাধারণ মানুষও সেটি দেখেনি বলে আমাদেরকে জানানো হয়েছে। তো আমরা যোগাযোগ করেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা যেটি বলেছেন যে সরকারের যে নির্দেশনা সেটি মানতে হবে এবং সেটি মানানোর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি তারা করবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন হারুনুর রশিদ। বছর ব্যবধানে জ্বালানি আমদানির পরিমাণ ও ব্যয় বেড়েছে দ্বিগুণ, আর এককভাবে এলএনজি আমদানি বেড়েছে রেকর্ড 5 গুণ। অর্থ বছরের 9 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে 82 লাখ টন, যার ব্যয় 61,000 কোটি টাকা। গেল বছর একই সময় 55 লাখ টন আমদানির বিপরীতে খরচ ছিল 36,603 কোটি, অর্থাৎ জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে 24,000 কোটি টাকারও বেশি। হাজেরা শিউলের প্রতিবেদন। জনসংখ্যা, অর্থনীতির আকার ও ক্রমবর্ধমান শিল্পায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির চাহিদা, অথচ কমেছে অভ্যন্তরীণ উৎপাদন ও এ খাতে বিনিয়োগ। ফলে চাহিদার বড় অংশই পূরণ করতে হচ্ছে আমদানির মাধ্যমে, আর এতে এক বছরের ব্যবধানে সরকারের ব্যয় প্রায় দ্বিগুণ বেড়েছে।
চট্টগ্রাম কাস্টমস হাউজের পরিসংখ্যান বলছে গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ডিজেল, এলএনজি ও এলপিজি সহ অন্যান্য জ্বালানি আমদানি হয়েছে প্রায় 55,50,000 মেট্রিক টন। আর চলতি অর্থ বছরের মাত্র 9 মাসেই তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 82 লাখ টনে। এতে সরকারের ব্যয় হয়েছে 61,278 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 24,000 কোটিরও বেশি। 9 মাসের আমদানি মূল্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আমাদের আমদানি মূল্য অনেক বেড়েছে। বিশেষ করে এলএনজি প্রায় 17,000 কোটি টাকার মতো আমদানি হয়েছে এবং আমাদের রেভিনিউ অনেক বেড়েছে। সাম্প্রতিক সময়ে বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হওয়া এবং বিদ্যমান মজুদ থেকে উত্তোলন না বাড়ায় গ্যাসের জন্য বাড়ছে এলএনজি নির্ভরতা। চলতি অর্থ বছরে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে এলএনজি আমদানি। মার্চ পর্যন্ত 9 মাসে প্রায় 26 লাখ টন এলএনজি আমদানি হয়েছে, যা আগের বছরের তুলনায় 5 গুণেরও বেশি। শুধু এলএনজি আমদানিতেই সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় 14,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সমন্বিত নীতি না থাকা এবং দেশীয় গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগের অভাবেই প্রকট হচ্ছে আমদানি নির্ভরতা। এতে জ্বালানি খাতে সরকারের ভর্তুকির চাপ যেমন বাড়ছে, তেমনি বিদ্যুৎ খাতেও তৈরি হচ্ছে বকেয়ার বোঝা। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এই সংকটকে আরো তীব্র করে তুলছে। নবায়নযোগ্য জ্বালানি যেখানে সবচেয়ে বড় রেস্ট্রিকশন জমির, বাংলাদেশের জমির অভাব, সেইখানে প্রাইভেট সেক্টরকে সেই জমি যোগান দেওয়া এবং সেই জমির উপর নির্ভর করে প্রাইভেট সেক্টরকে বলা হচ্ছে যে তোমরা রিনিউয়েবল এনার্জি করো। যুদ্ধ বন্ধ হলে আমার সংকট বন্ধ হয়ে যাবে তা নয়, কিন্তু এই যুদ্ধ আমাকে নাড়া দিয়ে দিল, এই যুদ্ধ আমাকে বাড়তি সতর্ক করলো। অসঙ্গতি দূর করতে গেলে যে ধরনের বাধার সম্মুখীন হতে হতো, গোষ্ঠীগত স্বার্থ ব্যাহত হতো, সরকার সে বাধা অতিক্রম করার শক্তি এবং সুযোগ পেল। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন অপরিশোধিত তেল আমদানি করে দেশে পরিশোধন ও মজুদের সক্ষমতা বাড়ানোর চেয়ে পরিশোধিত তেল আমদানিতেই বেশি আগ্রহ স্বার্থান্বেষী গোষ্ঠীর। এতে একদিকে আমদানি ব্যয় বেড়ে আকাশচুম্বী হয়েছে, অন্যদিকে হচ্ছে না জ্বালানি সংকটের স্থায়ী সুরাহা। ফিনিশ প্রোডাক্ট আমাদের বেশি আনতে হচ্ছে এখন। আমাদের ইস্টার্ন রিফাইনারি যদি আর একটা হয় তাহলে ফিনিশ প্রোডাক্ট আমদানিটা কমে যাবে, তো সেক্ষেত্রে ওরা একটু লাভবান কম হবে। আবার আমরা যদি তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় তাহলে অনেকের কাছে সেটা গাত্রদাহের ব্যাপার হবে। এদিকে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 10% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে তা মাত্র 4% সীমাবদ্ধ। তাই বিশেষজ্ঞদের মতে আমদানি নির্ভরতা কমাতে এখনই সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। ফরিদপুরের ভাঙায় ফুটবল খেলার মাইকিং নিয়ে দ্বিতীয় দফায় কয়েকটি গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশ সহ প্রায় শতাধিক মানুষ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে পুলিশ বলছে সংঘর্ষকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। দুদিন আগে ভাঙার মনসুরাবাদ গ্রামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় পাশের খাপুরা, সিঙ্গারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন তাকে মারধর ও লাঞ্ছিত করেন। এর জেরে শুক্রবার সন্ধ্যার পর টানা 2.5 ঘন্টা মনসুরাবাদ বাজারে সংঘর্ষ হয়। রাত হয়ে যাওয়ায় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সংঘর্ষ বন্ধ হলেও শনিবার সকাল থেকে আবারও শুরু হয় সংঘর্ষ। স্থানীয়রা জানান, সকাল থেকে প্রায় 4 ঘন্টা উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে পুলিশ, সাংবাদিক, গ্রামবাসী সহ কমপক্ষে শতাধিক ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে 18 জন ভাঙা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন। এদের মধ্যে গুরুতর 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়েছে। গতকাল উপরে আখের রস খবর গেছে, এদের ধরে 100 মারা মারছে, এরা 20-30 জন পোলাপান নিয়ে মারছে। ওই মারা থেকে আজকে সকালবেলায় এটা আহত হয়েছে কিছু, কিন্তু আমাদের বিল্ডিং এর ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। আর আমাদের গেট ভেঙে ভিতরে ঢুকছে, গেট ভেঙে ভিতরে ঢুকে আমাদের অফিস ভাঙচুর করছে। সংঘর্ষকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। আমাদের এই ঘটনাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের 3 জন অফিসার সামান্য আহত হয়েছে। আমরা তাদেরকে মেডিকেলে প্রেরণ করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন ফরিদপুর।
চলনবিল বেষ্টিত সিরাজগঞ্জে উৎপাদিত ফসল জেলার চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকে বড় একটি অংশ। তবে সার বীজ সংগ্রহ আর ফসলের ন্যায্য মূল্য পেতে বরাবরই বঞ্চনার শিকার এই অঞ্চলের প্রান্তিক ও বর্গা চাষিরা। ভোগান্তি কমাতে সরকার ডিজিটাল কৃষক কার্ড চালুর উদ্যোগ নিলেও মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য আর রাজনৈতিক প্রভাবে বঞ্চিত হওয়ার শঙ্কা তাদের। রিফাত রহমানের প্রতিবেদন। সিরাজগঞ্জকে বলা হয় উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার। যমুনার চরাঞ্চল আর চলনবিলের উর্বর পলিমাটিতে বছরে খাদ্যশস্য উৎপাদন হয় প্রায় ৭.৫ লাখ টন। জেলায় প্রায় ৫.৫ লাখ কৃষক পরিবারের বড় অংশই ভূমিহীন বর্গা চাষি ও প্রান্তিক কৃষক। দেশের খাদ্য গুদাম সমৃদ্ধ করতে দিনরাত পরিশ্রম করলেও সার-বীজ সংগ্রহ আর ফসলের ন্যায্য মূল্য পেতে বরাবরই ভোগান্তি পোহাতে হয় তাদের। তবে সরকারের নতুন ডিজিটাল কৃষক কার্ড চালুর উদ্যোগে জেলার প্রান্তিক কৃষকদের মাঝে দীর্ঘদিনের বঞ্চনা ঘোচানোর এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমরা পাইলে আমাদের সর্বপ্রথম সুবিধা হবে, সেটা হলো আমরা সার বীজ আমরা ন্যায্য মূল্যে কিনতে পারবো। কৃষি কার্ডটা যদি কৃষক পায় তাহলে ভালো হবে, এই কারণে যে কৃষকরা উন্নতি করবে, দেশের উন্নতি হবে। নিয়ম অনুযায়ী 5টি ভিন্ন শ্রেণীর কৃষক তালিকায় ঠাঁই পেলেও প্রতি পরিবার থেকে কেবল একজনই পাবেন এই সুযোগ। তবে কৃষকদের দাবি এই কার্ড যেন রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে প্রকৃত চাষিদের হাতে পৌঁছায়। প্রত্যেকটা কৃষক যারা যে জমি চাষ করে সেই জন্য এই কার্ডটা পায়, সেই জন্য আর উপকারভোগী হয়। এই কার্ডগুলো যদি মনে করেন যারা কৃষক, কর্তৃপক্ষের কৃষক, তাদেরকে যদি দেয় তাহলে আমরা উপকৃত হব। কৃষি বিভাগ বলছে ডিজিটাল এই কার্ডের মাধ্যমে মিলবে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে ঋণ এবং প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির জন্য কৃষি বিমা সহ 7 ধরনের বিশেষ সুবিধা। সরকারি বিভিন্ন ধরনের যে লোন আছে, সহজ শর্তে লোনগুলা এই কৃষক কার্ডের ফলে কৃষকগণ এটি সহজভাবে পাবেন। প্রাকৃতিক দুর্যোগের পরে কৃষক ভাইরা যে ক্ষতিগ্রস্ত হন, সেই ক্ষতির পরিমাণ বা তার ক্ষতিপূরণ এই কৃষক কার্ডের মাধ্যমে যদি হয় তাহলে আমরা এটি দেওয়া সহজ হবে। আগামী 14 এপ্রিল প্রাথমিকভাবে দেশের 21,014 জন কৃষককে এই কার্ড দেওয়া হবে। দেশব্যাপী এই প্রকল্পের সফল প্রয়োগ পাল্টে দিতে পারে জেলার গ্রামীণ অর্থনীতি। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বিভিন্ন স্টেশনের মূল্যবান যন্ত্রাংশ এবং মালামাল চুরির হিড়িক পড়েছে। এতে ঝুঁকিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। শুধু ময়নামতি রেল স্টেশন এলাকায় চুরি হয়েছে বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জাম সহ অন্তত 5 কোটি টাকারও বেশি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। মাসুদ আলমের প্রতিবেদন। এক এক করে খুলে নেওয়া হয়েছে 14টি সিগন্যাল পয়েন্ট মেশিন, মোটর, কেবল সহ প্রায় সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এছাড়া স্টেশনের ঠায় দাঁড়িয়ে আছে 10টি খুঁটি, কোনোটিতে নেই সিগন্যাল ল্যাম্প। লাইনের সংযোগস্থল থেকে খুলে নেওয়া হয়েছে নাট, বল্টু, স্লাইড, চেয়ার প্লেট, লক প্লেট ও স্ক্রু স্পাইক। বাদ যায়নি প্ল্যাটফর্মও। ভবনের ভেতর বাইরে থেকে উধাও কেবল, পাখা, বাল্ব সহ বৈদ্যুতিক সরঞ্জাম। রেল কর্তৃপক্ষ জানায় প্রতিটি সিগন্যাল পয়েন্ট মেশিনের দাম প্রায় 15 লাখ এবং প্রতিটি সিগন্যাল ল্যাম্পের দাম 50,000 টাকা। গত কয়েক মাসে অন্তত 5 কোটি টাকার মালামাল চুরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে গুরুত্বপূর্ণ এসব যন্ত্রাংশ হারিয়ে স্টেশনটি কার্যক্ষমতা হারিয়েছে পুরোপুরি। এতে ঝুঁকির মুখে ঢাকা চট্টগ্রাম সহ পূর্বাঞ্চলের রেলপথে নিরাপদ ট্রেন চলাচল, হুমকিতে যাত্রী নিরাপত্তা। চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে এক সদস্য ধরা পড়লেও মূল চক্র ধরাছোঁয়ার বাহিরে। ময়নামতি স্টেশন সহ কুমিল্লার 5টি স্টেশনে 67টি স্বয়ংক্রিয় পয়েন্ট মেশিনের মধ্যে 39টি পয়েন্ট মোটর চুরি হয়েছে। যদিও পরে কিছু যন্ত্রাংশ পুনঃস্থাপন হলেও চুরি রোধে কোনো পদক্ষেপ নেয়নি রেল কর্তৃপক্ষ। কিন্তু রেল দুর্ঘটনা হলে কতজন মারা যাবে, আর তখন দেখবেন যে আপনি অনেকে এসে অনেক ধরনের কথা বলবে, কিন্তু বাস্তবে এসে আমরা সাধারণ মানুষ এভাবে মারা যাচ্ছি। রেলের লোক যদি জড়িত না থাকে তাহলে এরকম হয় কেমনে? দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে চক্রটির সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। এর একটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, যার মধ্য দিয়ে রেল তার যেই আধুনিকায়নের সুবিধা জনগণের জন্য দিতে প্রস্তুত বা অঙ্গীকারাবদ্ধ, সেগুলি যাতে পেতে পারে।
এদিকে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চোরচক্রের সদস্যদের আইনের আওতায় আনতেই একাধিক মামলার দাবি রেলওয়ে সিগন্যাল বিভাগের। আর রেলপথ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, মামলার পর চোরচক্রের সদস্যরা ধরা পড়লেও আইনের ফাঁকফোকর দিয়ে দ্রুতই বের হয়ে যাচ্ছে আসামিরা। লিখিত অভিযোগ এবং লিখিত আইনি ব্যবস্থা নিচ্ছি। আমাদের আরএনবি এবং জিআরপিকে লিখিতভাবে অভিহিত করছি এবং আমাদের ঊর্ধ্বতন অফিসারদেরকে জানানো হয়েছে। প্রশাসন যদি সোচ্চার বা ভালোভাবে কাজ করে তাহলে মনে হয় চুরিটা ঠেকানো সম্ভব হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিচ্ছি, চেষ্টা করতেছি, ওরাও চেষ্টা করতেছে এবং আপনারা দেখতেছেন আজকে এই যে একজনকে ধরা হয়েছে। ময়নামতির এই গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি শুধু একটি স্টেশনে নয়, বরং পুরো রেল নিরাপত্তার জন্যই সতর্কবার্তা, যা এক্ষুনি ঠেকানো না গেলে বড় দুর্ঘটনায় বাড়তে পারে প্রাণহানির ঝুঁকি। তাই টহল বাড়ানোর পাশাপাশি দায়িত্বশীলদের জবাবদিহিতায় আনার তাগিদ সচেতন মহলের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জয়ন্তী উদযাপন হবে। জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়াম। ত্রিশালের নজরুল অডিটোরিয়ামের সেন্টারে শনিবার দুপুরে আয়োজিত সভায় তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, অনুষ্ঠানটি আকর্ষণীয় করতে ইতোমধ্যে পরিকল্পনা নেওয়া হচ্ছে। গ্রামে গঞ্জে সংস্কৃতির নানা ধরনের উপাদান ছড়িয়ে আছে, তা নিয়ে কাজ করার কথা জানান মন্ত্রী। ময়মনসিংহ বিভাগের সংস্কৃতি অঙ্গনকে মডেল করতে কি কি করা যায় তা নিয়েও কর্মশালার আয়োজনের কথা জানান তিনি। বাংলাদেশের প্রায় সকল জেলাতেই কবি নজরুলের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা হয় জেলা আঙ্গিকে, কিন্তু এটা জাতীয়ভাবে পালন করার জন্যে আমাদের সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতে চাচ্ছি যে এখানে এটা হবে। নিতে চাচ্ছি মানে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মত দিয়েছেন, সে কারণে আমরা বলতে পারি যে আপনাদের ত্রিশালে এই জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটা ইনশাআল্লাহ হবে। চট্টগ্রামে 10,000 বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে সকালে ফৌজদারহাট ডিসি পার্কে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এ সময় ডিসি জানান, চট্টগ্রাম বন্দরও শিল্পনগরী হওয়ায় বায়ু দূষণের পরিমাণ দিন দিন বাড়ছে। এখানে পাহাড় ও সমুদ্র উপকূলে যে খালি জায়গা আছে সেখানে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসা উচিত। উপকূলীয় এলাকায় হাওয়ায় ডিসি পার্কে আগামী 1 মাসে লবণাক্ততা সহ্য করতে পারে এমন 54 প্রজাতির গাছ লাগানোর ঘোষণা দেন তিনি। এছাড়াও কৃষ্ণচূড়া, শিমুল, জারুল সহ বিভিন্ন ফুল গাছের আলাদা বাগান করে সৌন্দর্য বৃদ্ধি করার আশ্বাস দেন তিনি। আমরা 1 মাসের মধ্যে এই ডিসি পার্কে আমরা 10,000 গাছ আমরা রোপণ করব। আজকের এই দিনে আমরা সেখানে 2,000 বৃক্ষ, 54 প্রজাতির 2,000 বৃক্ষ রোপণের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম। শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল নতুনপাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার। চাঁদা না দেয়ায় ড্রেন বন্ধ করে দেয় এমন দুর্ভোগের সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, আলমগীর নামে এক ব্যক্তি বিএনপি কর্মী পরিচয়ে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেয়ায় ড্রেন বন্ধ করে দেয়, জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদ করায় ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করে আটকে রাখা হয়। এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সড়ক সংস্কার ও ড্রেন পরিষ্কার রাখতে ব্যক্তিগত তহবিল থেকে ব্যয় বহনের ঘোষণা দেন তিনি। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফেরে। এ সময় দখলদার ও চাঁদাবাজের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা দেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এই পানি নিষ্কাশনের জন্য যতক্ষণ পর্যন্ত রোডস এন্ড হাইওয়ে তার দায়িত্ব সম্পূর্ণ না করবে, কারো কাছ থেকে একটি টাকাও নেওয়া যাবে না। এইটা 10,000 না 15,000 না 20,000, 25,000 কিংবা আরো বেশি, এই টাকা আমি ব্যক্তিগতভাবে দিব। আমার পক্ষ থেকে নজরুল এটা দেখভাল করবে। আজকে থেকে নজরুলকে আমি এই দায়িত্ব দিলাম এবং এখানে যেন এই ধরনের কমপ্লেন না আসে, এটাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই।
মেঘনা দিয়ে যুগ যুগ ধরে চলছে নদী ভাঙনের তাণ্ডব। ঘরবাড়ি, ফসলি জমি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, নদী গর্ভে বিলীন প্রায় সবকিছুই। নিঃস্ব হাজারো মানুষ। সরকারের টেকসই বাঁধের আশ্বাসে প্রহর গুনছেন ভুক্তভোগীরা। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন। জেবল হক পৈতৃক ভিটা সন্দ্বীপের হুদ্রাখালী থেকে প্রথমে এসেছেন নোয়াখালী সদরে, এরপর সুবর্ণচর, তারপর কোম্পানিগঞ্জ। ৮০ বছর বয়সে মোট ১৬ বার নদী ভাঙনের শিকার তিনি। সব হারিয়ে নির্বাক চাহনিতে তাই তাকিয়ে থাকেন মেঘনার দিকে। যে নদী কেড়ে নিয়েছে সারা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, মৃত্যুর পর কি সেখানেই ভাসবে তার মরদেহ, নাকি অন্যের দয়ায় মিলবে ৩.৫ হাত জায়গা? শেষ বয়সে অন্যের দেয়া আশ্রয়স্থলটুকু যেন নদীতে আর বিলীন না হয়ে যায়, সে লক্ষ্যে পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এ বৃদ্ধর। বিডা বাড়ি কিছু আমার কাছে নাই, কোনো অর্থ নাই। এখনো হলাম নাতিনের ৩-৪ জন লই আমি এখনো আরেকজনের ঘরে বসবাস করতেছি। জেবল হকের মতো আরো অনেকের আর্তনাদে ভারী হয়ে ওঠে মেঘনা পাড়ের বাতাস। অনেকে ৪ থেকে ৫ বার কিংবা তারও বেশি ভাঙনের শিকার। জীবনের নিদারুণ বাস্তবতায় ফের ভাঙনের প্রস্তুতি হিসেবে নিজের ঘর ভিটা সরিয়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন অনেকে। বলক দ্বিতীয় তাহলে মোটামুটি আমাদের এই নদীটা ঠিক রাস্তাঘাট বা বাজার এখানে টিকতো। সরকার আরো কিছু ঘর দেওয়ার জন্য এটা আবেদন জানাতেছি। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এই ভেবে প্রতীক্ষার প্রহর গুনছেন কেউ কেউ। প্রশাসনের কাছে তাদের দাবি দ্রুত একটি টেকসই বাঁধ, ক্রস ড্যাম কিংবা মাথা গোজার এক চিলতে নিশ্চিত আশ্রয়। এই বর্ষার আগে যদি দ্রুত না করে তাহলে আমাদের যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো আর থাকবে না। করের ড্যামের অর্ডার করছে, তারা যদি বাঁধে আমাদের কোনো থাকার মতন উপযোগী বা আমরা কোথায় যাবো? জেলার ৯টি উপজেলার মধ্যে কোম্পানিগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়ার মোট ৩৫ কিলোমিটার নদী ভাঙন কবলিত এলাকা। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ২০ কিলোমিটারের কাজ দ্রুতই হবে এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে হাতিয়ায় আরও ৬ কিলোমিটার কাজের প্রস্তুতি চলছে। বাকি ১৪ কিলোমিটারের ফিজিবিলিটি স্টাডি চলমান বলেও জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ক্রস ড্যামটি নির্মাণ হলে এই অঞ্চলে উরিচরের আশেপাশে প্রায় ১০,০০০ হেক্টর ভূমি পুনরুদ্ধার হবে এবং একই সাথে উরিচরের সাথে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। যুগের পর যুগ ব্লক মাথের আশ্বাসে কাটে মেঘনা পাড়ের হাজারো মানুষের জীবন। এবার আশ্বাস নয়, বিশ্বাসের ঘর বাঁধবেন নদী তীরের বাসিন্দারা, এমনটাই প্রত্যাশা সবার। এখন নোয়াখালী। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই গ্যাস লাইটার কারখানা। এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার, চলছে উদ্ধার অভিযান। হামের উচ্চ ঝুঁকিতে থাকা ১৮ জেলার ৩০টি হটস্পটে কাল থেকে দেয়া হবে টিকা। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী, পাবে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা। রাজশাহী ও কুষ্টিয়ায় আরও ৫ শিশুর মৃত্যু। ৩ ঘন্টা থেকে দাঁড়াই আছি, চাহিদা মতো দিতে পারতেছে কিন্তু একটু ওয়েট করা লাগে। আমি কমায় দিচ্ছি বিদায় হয়তো ৮টা-৯টা পর্যন্ত থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। পাম্পে অসন্তোষ, দুর্ভোগ। মিয়ানমারে পাচারের সময় পতেঙ্গা থেকে ডিজেল সহ আটক ১২। জ্বালানি আমদানি ব্যয় বাড়লেও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না এলপিজি সিলিন্ডার। আমাদের পরে ২০ টাকা প্রফিট মার্জিন ওই হিসেবে বিক্রি করতে পারবে। কুমিল্লার বিভিন্ন স্টেশনের যন্ত্রাংশ, মালামাল চুরির ভিড়ি, ঝুঁকিতে পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। মামলা গ্রেপ্তারেও বন্ধ হচ্ছে না অপরাধ, অসহায় রেল কর্তৃপক্ষ। এবং ফরিদপুরের ভাঙায় ফুটবল খেলার মাইকিং নিয়ে দ্বিতীয় দফায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ। পুলিশ, সাংবাদিক সহ আহত প্রায় শতাধিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।